নমস্কার সকলকে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, আবার একটু দেরি করেই আসলাম। আর আজকের সাবজেক্ট কিন্তু একদমই আলাদা। আজকে আমি নিয়েছি এখানে ওয়েস্ট বেঙ্গলের এসআইআর 2026-এর ওপর কিছু কথা বলবো। যখন এই ভিডিও পাবলিশ হবে তখন কিন্তু অলরেডি T20 বিশ্বকাপ, মানে ক্রিকেট বিশ্বকাপ, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। যারা জয়ী টিমকে সাপোর্ট করেছিলেন তাদের সকলকে শুভেচ্ছা, এবং যারা বিজিতদের সাপোর্ট করেছিলেন তাদেরকে আগামীর জন্য থাকলো শুভেচ্ছা। আমি অবশ্যই এটা দেখিনি, তার কারণ হচ্ছে গিয়ে আমি সেইভাবে T20 ফলো করি না। T20 ক্রিকেট আমার সঠিকভাবে বলতে গেলে ভালো লাগে না, সেজন্য আমার কোনো রকম আনন্দ বা দুঃখ কিছুই নেই এই ব্যাপারে। যাই হোক, এবারে শুরু করা যাক এআই সফটওয়্যার নিয়ে, যেটা আর কি এই পশ্চিমবঙ্গ এসআইআর 2026 যে এক্সারসাইজটা হয়েছে সেটাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। এইখানে এটার নাম হচ্ছে এরোনেট, ERONET। এটা এখানে আর কি ক্লেম করা হয়েছে, ইসিআই সাইট থেকেই আর কি ক্লেম করা হয়েছে। এটি 14টি ভাষা এবং 11টি লিপি সাপোর্ট করে। এই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু যে 2002-এর যে ভোটার লিস্টটা আছে বাংলায়, সেটা থেকে ইংরেজিতে আর কি কনভার্সন করা হয়েছিল। তো আমি যখন আর কি এই এনুমারেশন ফর্ম আর কি ভরতে বসলাম, আমি এনুমারেশন ফর্ম ভরেছি অনলাইনে যখন আমি ভরতে বসলাম তখন আমি লক্ষ্য করলাম যে আমাদের যত গোষ্ঠী আছে, মানে আমাদের হচ্ছে কি ব্যানার্জি গোষ্ঠী। তো এই ব্যানার্জি গোষ্ঠী যে ব্যানার্জিটা নিয়েছে আর কি এআই সফটওয়্যারে, সেটা হয়ে গেছে ব্যানার্জি, BYANAJI। প্রত্যেকের, আমার হয়েছে, আমার স্ত্রীর হয়েছে, আমার মায়ের, আমার ঠাকুমার। যে ব্যানার্জিটা কনভার্সন সঠিকভাবে করেনি, না করে এটা হয়েছে ব্যানার্জি, BYNAJI। আর বিশেষ করে যেটা লক্ষ্য করলাম যে রেফ যেটা রয়েছে সেটাকে কিন্তু একদম পুরোপুরি ইগনোর করে দিয়েছে। আর দীর্ঘিকার ইউজ হয় আর কি আমাদের শেষে, সেই দীর্ঘিকারটা কিন্তু ডবল ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইংরেজিতে, সে জায়গায় কিন্তু এটা ব্যবহার হয়েছে আই। মানে সঠিকভাবে আর কি কনভার্সন করতে পারিনি, সেটা বোঝাই যাচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে তো আমি দেখেছি যে পুরো নামটাই হাফিস করে দিয়েছে, আমাদের তাও নামটা মোটামুটি সঠিকভাবে আর কি ইন্টারপ্রিট করতে পেরেছিল। অন্য ক্ষেত্রে আমি দেখেছি, মানে যেরকম টাইপের একটা নিউজ এসছে, সেখানে দেখছি পুরো নাম হাফিস করে ওটার মধ্যে হয়ে গেছে YY। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমার ঠাকুরদা মারা গেছেন 80-র দশকে, সেই জন্য 2002 ওনার আর কি নাম নেই। 2002-তে আমার ঠাকুমা বেঁচে ছিলেন। তো ঠাকুমার যে ব্যাপারটা সেটা দেখলাম যে নামটা সঠিকভাবে নিয়েছে, কিন্তু ওই ব্যানার্জি হয়েছে। আর একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, সেটা 2002-এর যে লিস্টে একদম জল করছে, সেই সময় ওনার বয়স 80 বছর। সে 80 বছরটা ইন্টারপ্রিট করেছে 40, ইংরাজিতে 40। এটা কিন্তু খুবই মারাত্মক একটা মিস্টেক। যে কোনো কনভার্সন সফটওয়্যারে নিউমেরিক্যাল ভ্যালুস কনভার্ট করা সবচেয়ে সোজা। বাংলায় ডাইরেক্ট কনভার্সন হবে, যেরকম 0 থেকে 9, সেটা ডাইরেক্ট 1:1 আর কি কনভার্ট হয়ে হবে 0 to 9 ইংরাজিতে। এখানে দেখতে পাচ্ছি বাংলার 8কে নিয়েছে ইংরাজির 4। এটা কিন্তু সফটওয়্যার মিস্টেক সাংঘাতিকভাবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই সফটওয়্যারটা সঠিকভাবে আর কি টেস্টিং হয়নি। বিনা টেস্টিং করেই এই বিশাল কর্মকাণ্ডে আর কি এই সফটওয়্যারটা নামিয়ে দেওয়া হয়েছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আর কি তৈরি হলো, হিয়ারিং নোটিশ যেগুলো আসলো সকলের কাছে, এখানে আমি দেখতে পেলাম যে নাম মিলছে না, এটা একটা কমন ফ্যাক্টর তো রয়েছেই। বয়স মিলছে না, এটাও হয়েছে। আমি যদি ঠাকুমার লিঙ্ক যদি আমি ব্যবহার করতাম, তাহলে কিন্তু এখানে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হতো। তার কারণ ঠাকুমার 80 বছর বয়স সেই সময় 2002 সালে, সেটা
এআইতে কনভার্ট করে নিয়েছে ইংরেজি 40। এখানে কিন্তু একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এলডি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও আর যা দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 6 বা অধিক সন্তান, এই ব্যাপারে খুব একটা এলডি তৈরি হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে কারণটা দেখানো হয়েছে অন্যান্য কীভাবে হবে, হোয়াট ইজ দিস অন্যান্য কারণ। তোমাকে তো যে নোটিশটা, হিয়ারিংয়ের নোটিশ কাউকে যদি দেয়া হয়, সেখানে থাকা উচিত সম্পূর্ণ কারণটা। সেই জায়গায় সেখানে লেখা রয়েছে অন্যান্য কারণ। অন্যান্য কারণটা কী? এটা মানে সত্যি করে বলতে গেলে কোনো জবাব কেউ কিন্তু দিতে পারেনি। যাই হোক, এরপরে এলো এনুমারেশন ফর্ম আপলোড করা। বিএলওরা সেই কাজ সম্পন্ন করলেন এবং তারপরেই আর কি শুরু হলো প্রথম ফেজ। যারা আর কি আনম্যাপড ছিলেন তাদের হিয়ারিং। আমার মতে এই যে আনম্যাপড যে হিয়ারিংটা হয়েছিল প্রথম 32 লক্ষের মতন, সেটা কিন্তু অনেক বেটার হয়েছিল তার পরের ফেজের তুলনায়। সেটা কিন্তু অনেক স্মুথ হয়েছিল, লক্ষ্য করে দেখবেন, অনেকখানি স্মুথ। হ্যাঁ, ওটার মধ্যে থেকে কিছু না কিছু ডিলিশন যেগুলো রয়েছে সেগুলো অবজেকশনেবল অবশ্যই, কিন্তু সেই কাজটা কিন্তু অনেক স্মুথ হয়েছিল। এরপর শুরু হলো আসল ফেজ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এলডি, যেটা মেন ফেজ যেটা শুরু হলো। একটা আনটেস্টেড আর কি সফটওয়্যার ব্যবহার করে এই বিশাল সংখ্যায় একটা এলডি তৈরি হলো। সেটা প্রায় 92 লক্ষ মনে হয়। আর সত্যি কথা বলতে গেলে আনম্যাপড যারা ছিল সেইখানে যে যতদিন লেগেছে আর কি কাজ করতে, তারপরে যে এলডির আন্ডারে যারা ছিলেন, সেটা হচ্ছে কি সব মিলিয়ে 92 লক্ষ বললাম। সেই 92 লক্ষের জন্য কিন্তু দিনটা সেই অনুপাতে, আনম্যাপডদের অনুপাতে কিন্তু অনেক কম ছিল। এই ফেজে যেটা হলো, আমি লক্ষ্য করলাম যে জানুয়ারির 3য় সপ্তাহ থেকে, 3য় সপ্তাহ মানে জানুয়ারির হচ্ছে গিয়ে 19 তারিখ থেকে, 19 তারিখের পর থেকে যতগুলো আর কি হিয়ারিং হলো, মানে 19 তারিখ থেকে নিয়ে আপ টু শেষ অবধি, সেইগুলো কিন্তু প্রপারলি কিন্তু চেক করা হয়নি বা ঝাড়াই বাছাই কিন্তু করা হয়নি। মানে খানিকটা দিয়ে দাও এরকম টাইপের একটা ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, হাজার হাজার ভোটারদের সোজা সিলেক্ট করে রিভেরিফাইতে ফেলে দেওয়া হয়েছে এই অংশটায়, বিশেষ করে শেষের দিকে মাইক্রো অবজারভার লেভেল থেকে আর কি এটা দেখা যাচ্ছে। মানে আমি আর কি বিএলও থেকে খবর নিলাম যে এই জায়গাটায় কি হয়েছে, একদম শেষের মুখে, মানে যখন আর কি 28 তারিখে রেজাল্ট বেরোবে তার ঠিক 1 সপ্তাহ আগে থেকে হিউজ পরিমাণে লোকেদের আর কি রিভেরিফাই করতে পাঠিয়ে দেওয়া হলো এই আরও এন্ডে। আর এটা হয়েছে মাইক্রো অবজারভার লেভেল থেকে আর কি। এই প্রসেসটা হয় একদম মানে আমি যেটা বলছি মানে কি ফেব্রুয়ারির একদম শেষ সপ্তাহে। তো এই কারণে কি হয় যে এরোদের কাছে সত্যিকার আর পর্যাপ্ত সময় ছিল না ওইগুলো আবার রিভেরিফাই করে আবার ফরওয়ার্ড করা। তো ন্যাচারালি কী হলো যে 28 তারিখের পরে, মানে বিয়ের কথা অনুযায়ী আর কি, যে যেখানে আর কি আন্ডার অ্যাডজুকেশনে বিচারাধীন অবস্থায় যাওয়ার কথা ছিল 14 লাখের, সেই জায়গায় সেখানে পৌঁছে গেল 60 লক্ষ। এখানে এটা পরিষ্কার যে এই ব্যাপারটা পুরো জেনে বুঝেই করা হয়েছে, ইচ্ছাকৃত ব্যাপার, পরিষ্কার একদম। এবারে আসা যাক 28 তারিখের লিস্ট নিয়ে। এই লিস্টকে আমি অন্তত যা মনে করি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটাকে ফাইনাল লিস্ট কখনো বলাই যায় না। 60 লক্ষ ভোটার ভেরিফিকেশন এখনও যখন বাকি রয়েছে, তখন এটাকে ফাইনাল লিস্ট কখনোই বলা যায় না। যাদের ডিলিট হলো, সেই লিস্টে যাদের ডিলিটেড দেখানো হলো, সেইখানে কিন্তু কোনো কারণ জানানো হয়নি এখনও পর্যন্ত যারা আর কি রয়েছে ডিলিটেড, তারা কিন্তু কোনো রকম লিখিত কারণ পায়নি। তারা জাস্ট ওই ডিলিটেড যে দেখবেন আপনি যে নামের ওপরে যে ডিলিটেডটা লেখা রয়েছে, সেখানে একটা ওপরের একটা ছোট্ট খোপে একটা করে অক্ষর দেওয়া আছে, যেমন ESRM বা Q।
আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিউটাই দেখতে পাচ্ছি। কিউ মানে হচ্ছে গিয়ে মানে এলিজিবল নয়, অযোগ্য। কী কারণে অযোগ্য তার কিন্তু কোনো রকম কারণ কিন্তু দেখানো হয়নি, সেই ভোটারের কাছে কোনো রকম সেই কারণ কোনোভাবে লিখিতভাবে কিছুই যায়নি। এরপরে এলো 10ই মার্চ। 10ই মার্চে আর কি সুপ্রিম কোর্টের ফলাফল যেটা বললো সেটা বলছে যে 10 লক্ষর মতন আর কি 10,16,000 ভেরিফাই হয়েছে। আর এখন পর্যন্ত সেই 10ই মার্চ অনুযায়ী আর কি 50 লক্ষ পেন্ডিং। তবে এটার কবে শেষ করতে হবে বা এটার কোনো আর কি কোনো টাইম ফ্রেম নেই এদের কাছে দেওয়া যে কবে নাগাদ এটা শেষ হবে। সুপ্রিম কোর্ট বলছে যে ভোটের আগের দিন পর্যন্ত যাদের যাদের নাম আর কি ভেরিফাই করে লিস্টে উঠবে তারা ভোট দিতে পারবে, বাকিরা পারবে না। আমার মতে এটা ঠিক নয়। বৈধ ভোটার বাদ রেখে ভোট কন্ডাক্ট করা আমি সাপোর্ট করি না। আমার মনে হয় এটা অবৈধ হবে। এখানে কিন্তু প্রভিশন আছে, যে আইনে কিন্তু প্রভিশন রয়েছে যে ভোটের আগে যদি রিভিশন শেষ না হয় তাহলে তার আগের ফাইনাল যে ভোটার লিস্ট সেই অনুযায়ী কিন্তু ভোট কন্ডাক্ট হবে। এখানে কিভাবে এই যে ভোটারদের বাকি রেখে ভোট অ্যানাউন্স হবে সেটা আমার ঠিক মাথায় ঢুকছে না। আমার কাছে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি বৈধ হলো না, আমার ব্যক্তিগত মতামত ওটা। আর যারা এই 60 লক্ষ থেকে আর কি বাদ পড়বে, যাদের নাম উঠবে না, তাদের জন্য এখানে সুপ্রিম কোর্ট থেকে ঠিক করা হয়েছে যে একটা অ্যাপালেট ট্রাইব্যুনাল হবে, যা কিন্তু শুধুমাত্র কলকাতা হাইকোর্টে আর কি ওটা অনুষ্ঠিত হবে। সত্যিকারে বলতে গেলে এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষদের জন্য বেশ ব্যয়বহুল এবং সময়ের। কিছুটা আসামের গন্ধ পাওয়া যাচ্ছে না? আমার মতে কিন্তু এই যে 28শে ফেব্রুয়ারি যে লিস্টটা বের করা হয়েছে এটা কিন্তু উচিত হয়নি। এটা মানে এই লিস্টটা একটা কিন্তু সাংবিধানিক সংকট তৈরি করেছে। আইন অনুযায়ী কিন্তু বৈধ ভোটারদের বাদ দিয়ে, মানে যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের বাদ দিয়ে ভোট করানো মানে সেটা কিন্তু অবৈধ ব্যাপার। যখন প্রভিশন রয়েছে যে আগের ফাইনাল লিস্ট যেটা তার রিভিশন কমপ্লিট হয়েছে সেইটা নিয়ে ভোট করাতে হবে, তখন কিন্তু এই জায়গায় 28 তারিখের এই ইনকমপ্লিট লিস্ট বের করে এইটার উপরে ভোট করা এটা কিন্তু সঠিক কাজ নয়। এবারে সেই একদম শেষ পর্যায়ে এটাই বলবো, একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রে সরকার জবাবদিহি করবে এটা কখনোই আশা করবেন না। জোট বাঁধুন, ভোট নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে কিন্তু কোনো রাজনৈতিক দল আপনাদের নিয়ে কিন্তু একটা সেকেন্ডও কিন্তু সময় ব্যয় করবে না। তারা তখন লিস্টে যারা আছে তাদের নিয়ে ভোটের অঙ্ক কষবে। রাজনৈতিক সমস্ত ওই যে সুপার ধর্ণা মঞ্চ আছে যেগুলো, সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাহলে এই ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।